বাংলাদেশে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই নির্বাচনই পুরো জাতিকে একটা গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। দলগুলোর মধ্যে অবিশ্বাস আর নানান রাজনৈতিক চালের কারণে দেশটা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। চলুন আজ গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কী ঘটছে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। ফেব্রুয়ারিতে তো একটা নির্বাচন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখন সেই নির্বাচন হবে কি হবে না তা নিয়েই বিরাট এক সংশয় তৈরি হয়েছে। তো একটা প্রতিশ্রুত নির্বাচন কিভাবে এমন রাজনৈতিক খেলার মধ্যে আটকা পড়ল? আসুন এর পেছনের কারণগুলো এক এক করে খুঁজে বের করা যাক। বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হলো জনগণের আস্থা এখন একেবারে তলানিতে। বড় দলগুলোর মধ্যে এই যে অবিশ্বাস আর ক্ষমতার লড়াই, এটা সাধারণ মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। আর নির্বাচনকে ঘিরে এই যে রাজনৈতিক খেলা, এটা পরিস্থিতিকে আরও অনেক বেশি ঘোলাটে করে তুলেছে। আচ্ছা, এই যে পুরো সংকট, এর মূলে কিন্তু আছে একটা চুক্তি, যেটাকে বলা হচ্ছে জুলাই সনদ। চলুন দেখি কিভাবে একটা মাত্র কাগজ দুটো প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাসের সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করে দিল আর দেশকে আজকের এই অবস্থা নিয়ে এলো। তো ঘটনাটা আসলে বেশ নাটকীয়। দেখুন, সব দল একসাথে বসে সংস্কারের জন্য একটা চুক্তিতে সই করল, বিএনপিও করল, কিন্তু তারা কিছু জরুরি বিষয়ে তাদের একটা ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট চুক্তিতে যোগ করে দিল। এটা কিন্তু চুক্তিরই একটা অংশ ছিল। কিন্তু যখন গণভোটের জন্য ফাইনাল ডকুমেন্টটা সামনে এলো, তখন দেখা গেল কি বিএনপির ওই আপত্তির অংশটাই গায়েব। ব্যাস, এই একটা ঘটনাতেই বিশ্বাসের কফিনে শেষ পেরেকটা মারা হয়ে গেল। আর সংকটটা ঠিক এখান থেকেই শুরু। এই ব্যাপারে বিএনপির অবস্থানটা খুবই পরিষ্কার। তাদের মহাসচিবের কথা শুনলে বোঝা যায় তারা এটাকে সরাসরি একটা প্রতারণা আর বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছে। তাদের অভিযোগ, তাদেরকে না জানিয়েই চুক্তির একটা অংশ থেকে তাদের ভিন্ন মতটা সরিয়ে দেওয়া হয়েছে, যেটা তারা কোনোভাবেই মানতে রাজি না। আর এই পরিস্থিতিটা বিএনপিকে একটা সাংঘাতিক উভয় সংকটে ফেলে দিয়েছে, যেটাকে বিশ্লেষকরা মজা করে বলছেন মাইনকা চিপা। মানে এখন তারা যদি গণভোট মেনে নেয়, তাহলে তাদের যে আপত্তিগুলো ছিল সেগুলোর তো আর কোনো দামই থাকল না। আবার যদি তারা এর বিরোধিতা করে, তাহলে তাদের ওপর সংস্কার বিরোধী তকমা লাগিয়ে দেওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হয়ে যায়। কি একটা অবস্থা, তাই না? তো চুক্তিভঙ্গের পর যা হওয়া ঠিক তাই হল। শুরু হয়ে গেল ব্লেম গেম, মানে একে অপরকে দোষারোপের পালা। চলুন তো দেখি এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে কে কি বলছে আর কার দিকে আঙুল তুলছে। এখানে দুই পক্ষের বক্তব্য একদম বিপরীতমুখী। একদিকে বিএনপি বলছে তাদের সাথে সরাসরি প্রতারণা করা হয়েছে, তাদের ফাঁদে ফেলা হয়েছে। আর অন্যদিকে জামায়াতের পাল্টা অভিযোগ হল বিএনপি আসলে নির্বাচনটা বানচাল করার জন্য ইচ্ছে করে এই সংকটটা তৈরি করছে। এই রকম একটা জটিল পরিস্থিতিতে সবার চোখ তো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দিকে, কিন্তু তাদের ভূমিকা নিয়ে, বিশেষ করে প্রধান উপদেষ্টা ড ইউনূসকে নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা তাদের কাজগুলোকে কিভাবে দেখছেন, চলুন সেটাই একটু শোনা যাক। বিশ্লেষকরা একটা বিষয়ে প্রায় একমত হয়ে গেছেন। এই সরকারের কোনো রাজনৈতিক দিক নির্দেশনাই নেই। তাদের মতে রাষ্ট্র চালানোর মতো কঠিন একটা কাজের জন্য যে অভিজ্ঞতা আর প্রজ্ঞা দরকার, তা এই সরকারের মধ্যে নেই। ফলে হচ্ছে কি, বিভিন্ন গোষ্ঠী খুব সহজে তাদের প্রভাবিত করতে পারছে। এমনকি দেশের প্রশাসন বা পুলিশের ওপরও তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না। ড ইউনূসের নেতৃত্ব নিয়ে একজন বিশ্লেষকের একটা মন্তব্য শুনলেই পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, ড ইউনূস হয়তো বাণিজ্য বা ব্যবসাটা খুব ভালো বোঝেন, কিন্তু একটা জটিল রাষ্ট্রকে কিভাবে চালাতে হয় সেই ধারণাটা তার নেই। আচ্ছা, এই সংকটের পেছনে কি শুধু দলগুলোর একে অপরের প্রতি অবিশ্বাস আর দ্বন্দ্বই আছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তিও খেলছে? কিছু বিশ্লেষক কিন্তু ঠিক এমনটাই মনে করছেন। চলুন এই বেশ চাঞ্চল্যকর তত্ত্বটি একটু তলিয়ে দেখা যাক। তাহলে আসল প্রশ্নটা হল, যদি অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতিটা ঠিকমতো সামলাতে না পারে, তাহলে কে বা কারা আসলে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে? আসল চালকটা কে? বিশ্লেষকদের কাছ থেকে একটা বেশ চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আর সেটা হলো জামায়াতে ইসলামী নাকি বর্তমান সরকারের ভেতরেই আরেকটা ছায়া সরকার হিসেবে কাজ করছে এবং পেছন থেকে পুরো পরিস্থিতিটাকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই তত্ত্বের পেছনের যুক্তিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং।
বলা হচ্ছে জামায়াত নাকি প্রশাসন আর পুলিশের ভেতরে নিজেদের প্রভাব অনেক বাড়াচ্ছে। তাদের মূল কৌশলটাই হলো যে কোনো মূল্যে নির্বাচনটাকে দেরি করানো, আর এই সুযোগে তারা নিজেদের শক্তি আরও গুছিয়ে নেবে। কোনো বিশ্লেষক তো এমনও বলছেন যে এটা যেন ভবিষ্যতে একটা জামায়াত সরকার কেমন হতে পারে তারই একটা ট্রায়াল রান চলছে। আর এই যে একটা ছায়া প্রভাব বিস্তারের সুযোগ, এর জন্য বিশ্লেষকরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকেই দায়ী করছেন। তাদের সিদ্ধান্তহীনতার কারণে যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, ঠিক সেই সুযোগটাই অন্য শক্তিগুলো কাজে লাগাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? অবিশ্বাস, দোষারোপ আর পর্দার আড়ালের খেলা, এই চক্র থেকে দেশ বেরোবে কিভাবে? চলুন একদম শেষ ধাপে এসে দেখি সমাধানের কোনো আলো দেখা যায় কিনা। বিশ্লেষকদের রায় এক্ষেত্রে একদম পরিষ্কার এবং সরাসরি। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংকট সমাধান করতে পারবে না। বল এখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কোর্টে। একমাত্র তারাই পারে আলোচনার টেবিলে বসে একটা সমাধান বের করতে। দায়িত্বটা এখন তাদের কাঁধেই। কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হল, যখন সরকার নিজেই তাই অকার্যকর আর দলগুলোর মধ্যে বিশ্বাসের ছিটে ফোটাও নেই, তখন রাজনৈতিক নেতারা কি নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এই খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারবেন? বাংলাদেশের ভবিষ্যৎ হয়তো এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে।